সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় বিজয়ের মাসে আমরা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান, তারপরে রয়েছেন অধ্যাপক আফসান চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং এরপরে রয়েছেন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারবেন। এজন্য আপনাকে ফোন করতে হবে 966094 অথবা 96700060 নম্বরে। এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। 18 দলের 72 ঘন্টা হরতালের অবরোধের দ্বিতীয় দিনে বাসে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, রেলে আবারও নাশকতা। রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল ব্যাহত। গণহত্যায় নেমেছেন বিরোধী দলীয় নেতা। এটা আন্দোলন নয়, সন্ত্রাস। ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী। মেহেদীর রং ফিকে না হতেই স্বামী হারালেন সঞ্জিদা। রাজনীতির সহিংসতায় প্রিয়জনের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা। ফখরুলের বিরুদ্ধে আবারও মামলা। অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করতে কমিশনের প্রতি বিএনপির আহ্বান। নির্বাচন বাড়লে আন্দোলন আরও বেগবান হবে, হুঁশিয়ারি দলটির। এবং 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই, জানালেন সিইসি। আমরা শিরোনামগুলো দেখলাম। যেটা বলছিলাম, আজকে আমাদের বিশেষ শিরোনাম বিজয়ের মাসে আমরা। তো আমরা যদি বিজয়ের মাসের কথা বলি, আজকে বিজয়ের মাসের প্রথম দিন। আমরা বিজয়ের যখন আমরা পেয়েছিলাম তখন আমাদের কাছে, আফসান ভাই আপনাকে দিয়ে আমি শুরু করি, আমরা যখন বিজয় 43 বছর আগে যখন আমাদের বিজয় 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল, তখন আমাদের চারপাশে ছিল গলিত লাশ। আর এখন আমরা একটা 43 বছর পরে এখন আমরা কি দেখছি? আমাদের অসংখ্য চারপাশে, যদি বলি যে চারদিকে পোড়া লাশ। আপনি আমাদের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, তাহাদের কথা তৈরি করেছেন। এখন আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন একজন নির্মাতা বা ইয়ে হিসেবে? আমি কোনোভাবে দেখছি না। আমি মূলত ইতিহাস চর্চার মানুষ। তো আমার কাছে মনে হচ্ছে যে 1971 সালের মানে এই দিনে তো যুদ্ধ তখন শুরু হয়নি। 3 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমাদের কিন্তু কোনো দিন একটা দুর্ভাবনাও ছিল না যে দেশ স্বাধীন হবে। হয়তো ওটার কোনো ভিত্তি ছিল না, কিন্তু সবাই ভেবেছে যে দেশ স্বাধীন হবে। দেশ যে এইভাবে এই অবস্থায় পৌঁছাবে এটা তো নিশ্চয়ই কেউ ভাবেনি। ডিসেম্বর মাসে আমাদের বেশি খারাপ লাগে। হ্যাঁ, বেশি খারাপ লাগে, কারণ আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমাদের সংকটটা হচ্ছে যে আমরা রাজনীতি তৈরি করিনি, রাজনীতির ভিত্তি তৈরি করিনি। যে কোনো রাজনীতির ভিত্তি এবং যে কোনো রাষ্ট্রের ভিত্তি যদি আইনের শাসন না হয়, সেখানে না হয় রাজনীতি, না হয় রাষ্ট্র। এবং এই সংকট আমরা উত্তরণ করার চেষ্টা করছি না। আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর যেই অবস্থাটা সৃষ্টি হচ্ছে ওটাকে সামলাবার চেষ্টা করি। কিন্তু সামগ্রিকভাবে যে বাংলাদেশের যে সংকট, বিনা আইনের একটা দেশে সংবিধান হওয়ার 2 বছরের মধ্যে এমার্জেন্সি, 3 বছরের মধ্যে একদলীয় শাসন, 4 বছরের মাথায় মার্শাল ল, এই তো চলছেই। তো এই কাফেলা তো থামেনি। তো যখন আপনার এরকম পরিস্থিতি হয়, এই কাফেলা থামেনি, কিন্তু 91-এর পর থেকে যদি ধরি তাহলে তো আমাদের 23 বছর না, হয়েছে। 91 বছর থেকে আপনি যদি 23 বছর ধরেন বা আগেরটাই ধরেন, কোনো অবস্থাতেই আমাদের এই সমস্যার সংকট শেষ হয়নি। আপনি 91-তে যেটা হয়েছে যে আমাদের একেবারে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হয়েছে, সেটা হয়েছে কেন? কারণ লোকে গণ আন্দোলন করে বের করে দিয়েছে। কেন গণ আন্দোলন করেছে? কারণ আপনাদের সাংবিধানিক নিয়মতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হয়নি। আপনি যে কোনো অবস্থাতে দেখেন আমাদের ইতিহাসের দিক থেকে, যে আপনি যদি 48 সালের 11ই মার্চ প্রথম ঢাকায় হরতাল হয়েছে, সেইখান থেকে দেখেন আমাদের কোন সময় সাংবিধানিক শাসন হয়েছে। না হয়েছে পাকিস্তান আমলে, না হয়েছে বাংলাদেশি আমলে। তো আমাদের যদি এত বছর লাগে শুধু একটা সংবিধানের প্রতি, সাংবিধানিক শাসনের প্রতি আস্থা তৈরি করতে, তাহলে ডিসেম্বর মাস আরও কষ্টের মাস হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। আমাদের যে বয়স, আমাদের জন্য তো আমরা চোখের সামনে ডিসেম্বরে কিছু অংশগ্রহণ করেছি। কিন্তু তাই বলে এটা আমি আলাদা কোনো বিশেষত্ব দিচ্ছি না। আমি মনে করছি
মার্চ মাসেই বলেন, জুন মাসেই বলেন, অক্টোবর মাসে, তফাৎটা কি হয়? একটা দেশ যখন, একটা জাতি যখন রাজনৈতিকভাবে অপরিপক্ক হয়ে যায়, এবং অপরিপক্কতা যখন তার ক্ষমতায় থাকার একটা বড় অধিকারের কি বলবো যুক্তি হয়ে যায়, তখন আমার মনে হয় না কোনো মাসেই মানুষের ভালো লাগে। জি, অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি কীভাবে দেখবেন যে আমাদের রাজনীতিকে, যেটা বলছিলেন আফসান ভাই, আমাদের রাজনীতিকে আমরা তৈরি করতে পারিনি, এটা উনি বলছেন যে এটাই কি মূল আমি মোটের উপর আফসান ভাইয়ের সাথে একমত। এই জন্য বলছি যে আগে বা পিছে নয়, আমি 48ও যাব না অথবা 71ও যাব না, ধরেন 1991 পরের যে কথাটা বলেছেন। আমাদের দেশে আমরা অনেক জিনিসের জন্য গৌরববোধ করি, কিন্তু একই সাথে আমাদের বলা উচিত কোন জিনিসগুলির জন্য আমরা লজ্জাবোধ করি। 1971 সনের মুক্তিযুদ্ধের জন্য আমরা গৌরববোধ করি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে যে একসময় তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করতে হয়েছিল, এটার জন্য আমি লজ্জাবোধ করি। কেন বলছি? কারণ আমাদের দেশে যাকে বলা হয় ইউরোপের আদলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা ভাবি, যে এরকম আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র যে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, সেটারই স্বীকৃতিপত্র, অভিজ্ঞানপত্র হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকারে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? তার আগে সামরিক শাসন ছিল, তার আগে ছিল, তার আগে জরুরি অবস্থা ছিল, ইত্যাদি আমরা জানি। সেই জন্য বলছি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সংকটটাই আমাদের প্রধান সংকট ছিল না। আমরা এখনও সেই লুকোচুরিতে আছি। এখনও সকলেই মনে করছে বর্তমানে আপনি এখন লাশ পড়ছে, এখন ককটেল ফুটছে, এখন আগুনে বাস পড়া যাচ্ছে, রেল লাইন উপরে ফেলা হচ্ছে। এই সবগুলো হচ্ছে ইংরেজিতে বলে এপিফেনোমেনন, ঘটনার উপরের ভাগ, কিন্তু তলায় কি আছে সেটা আমরা খুলে দেখছি না। আমি যদি বলি, আমাদের একটা হচ্ছে নগদ সমস্যা আছে, আর একটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা। আমাদের দীর্ঘমেয়াদী সমস্যাটা হচ্ছে আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারিনি। পারলে আমরা এক সরকারের পর নির্বাচন হবে, আরেক সরকারের পরিবর্তনের একটা নিয়ম দেখতে পেতাম, কিন্তু এখানে খুব কম সরকারই শান্তিপূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমান সরকার 2001 ছাড়া। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। প্রধানমন্ত্রী দাবি করে থাকেন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দিয়েছিলাম, কিন্তু সেটাকে শান্তিপূর্ণ হয়েছিল, উনি দিয়েছিলেন। কিন্তু ঘটনা যদি পুরা দেখেন, সে 2001 নির্বাচনের পরে কি হয়েছে, কত জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে, তাহলে সেটাকে আপনি তার ঘটনাকে যদি তার আগাতে দেখবেন আর পাছায় দেখবেন না, তাতে হইতে পারে না। আগাতে শান্তিপূর্ণ ছিল, কিন্তু পাছায় তো আগুন লেগে গিয়েছিল। সুতরাং এটা হচ্ছে ধূমকেতুর মতো, পুচ্ছের মধ্যে আগুন থাকে। আমি সেজন্য বলবো কোনোটাই শান্তিপূর্ণ হয়নি। এই না হওয়ার পেছনে আমি বলছি ব্যর্থতাটা কোথায়। আমরা মনে করেছিলাম আমাদের যে আইনজীবীরা, আমাদের যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, যারা বলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রত্যয়নে একটা অদ্ভুত কিছু আবিষ্কার করেছি, এটা আসলে ভালো আবিষ্কার ছিল না। তারা যে একটু তাদের যে দূরদৃষ্টি বলে কোনো জিনিস ছিল না, তার একটা প্রধান প্রমাণ, তারা তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সংবিধানে ঢুকিয়েছিলেন 58 ক খ করে, সেগুলি কি ছিল? একটা ছিল কি 6টা ধারা ছিল, এরপর ইনি, এরপর ইনি, এরপর ইনি করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম কারো বিষয়ে কেউ একমত হতে পারে না। এই জন্য বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে, অনেকে মনে করেন যে বর্তমান অশান্তির পেছনে সেইটাই, যার নাম পঞ্চদশ সংশোধনী, যে তত্ত্বাবধায়ক সরকার ওনারা বাতিল করে দিয়েছেন। সংকট তো ওখানে নয়, সংকট হচ্ছে যদি আমরা রাজনৈতিক সদিচ্ছা থাকতাম, তাহলে উভয় দলে মিলে বা সব দল মিলে একটা জাতীয় কনভেনশন করেও একটা নতুন নিয়ম ঠিক করা যায়, নির্বাচনের রুলস অফ বিজনেস কী হবে। এটা এমন সমাধানের অযোগ্য কোনো বিষয় নয়, কিন্তু এটাকে এমন তিলকে তাল করা হয়েছে, এখন মনে হচ্ছে যেন এটা রিগোর সমস্যা, পারা যাবে না। আমি সংক্ষেপেই বলছি যে যদি উভয় দল মনে করতেন যে আমরা এটা সমাধান করব, সেটা সমাধান কিন্তু নির্বাচনের আগের 3 মাসে হয় না। এটা হয় কিভাবে? সারা 5 বছর যখন একটা সরকার চলে, তখন বিরোধী দল কী ভূমিকা পালন করে? তারা যদি কোনো শেয়ার না দেয়, আমি একটা, আপনি বলছেন একেবারে সংসদের শুরু থেকেই যদি শেয়ারটা হয়ে আসা উচিত। শুধু এখানে বাদ দেন, আপনি আগের সরকারগুলি মনে করেন, এরশাদের পতনের পরে, সে 90-এর দশকে প্রথম বিএনপি সরকার গঠিত হলো নির্বাচনের মাধ্যমে। তারপরে তারা যখন তারা কি করলো, সেখান থেকে আমাদের শুরু করতে রিভিউটা। তারা কি করলেন? আমি সেই সময় আর কি 1996 সনে যখন বিচারপতি হাবিবুর রহমান সাহেবের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সময় আমাদের এখন প্রয়াত লেখক আহমদ সাফা একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি বলেছিলেন যে এই যে গত 5 বছরে বিএনপি যে গোষ্ঠীতন্ত্রটা চালু করেছে, উনি বললেন সেটাকে সচিবালয় কেন্দ্রিক, ক্ষুদ্র স্বার্থ কেন্দ্রিক। ওই যে ইয়াসমিন হত্যা, সেই সার কেলেঙ্কারি, সেগুলো উদ্ধৃতি উনি বললেন। তার একটা উদ্ধৃতি আমি একটু সংক্ষেপে দেখছি। উনি লিখছেন ওই প্রবন্ধে, আসলে আমাদের দেশের প্রকৃত যে সংকট, মূলত তা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সংকট নয়, মানে ছিল না অন্তত, উনি বলছেন। অন্যদিকে তৎকালীন সরকার চালাকি না করে সংবিধানের পবিত্রতা রক্ষার সময় উপযোগী ব্যবস্থা নিলে দেশের গণতান্ত্রিক ভিত্তি দৃঢ়তর হতে পারত। দেখেন, সদিচ্ছা দিয়ে রাজনৈতিক মতভেদের শান্তিপূর্ণ মীমাংসা হতে পারত। কি হয়েছে? ক্ষমতা মনস্ক, মধ্যশ্রেণীভুক্ত, গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলসমূহ তাদের রাজনৈতিক দর্শন ও চিন্তার দেউলেপনা এবং কল্পনা শক্তির খর্বতার কারণে
একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্ব দিতে অক্ষম হওয়ায় তারা নিজেরাই এই ভয়ঙ্কর সংকট সৃষ্টি করেছে। এই লেখাটা ছাপা হয়েছিল 23শে মে 1996 সনে। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ব্যবস্থা করছে। সেই সময় উনি আগের পিরিয়ডে রিভিউ করলেন। আমার মনে হয় সেইটা এখনও মোটামুটি সত্যই আছে, শুধু এখানে বিএনপির জায়গায় আওয়ামী লীগের নাম দিলেই হয়। মানে জিনিসটা হচ্ছে যে আমাদের যারা চিন্তাবিদরা আছে তারা অনেক আগে এই ধরনের আহমদ ছফা এটা লিখেছিলেন, কিন্তু তাদের এই চিন্তাকে কখনো আমাদের রাজনীতিবিদরা মূল্যায়ন করেননি। স্যার, আপনি আমার এই ডিসেম্বর মাসে কিছু অদ্ভুত অনুভূতি হয়। এটা তো আমাদের বিজয়ের মাস, আমরা জানি, কিন্তু আমাদের অনেক বেশি হারিয়ে সেই বিজয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছেছিলাম। এখন সাদা অঙ্কের হিসাবে হওয়া উচিত ছিল যে আমরা হারিয়েছি তার থেকে অনেক বেশি আমাদের অর্জন হওয়া উচিত ছিল, যে আমাদের হারানোর বেদনাকে পুষিয়ে দিয়ে আমাদেরকে অর্জনের রাস্তায় নিয়ে যাবে, আমরা আনন্দ উল্লাস করতে পারবো। এই বিষয়টি শুরু থেকে কেউ করেনি এবং সেদিকে কোনো দৃষ্টি দেওয়া হয়নি। নীরজচন্দ্র চৌধুরী একটা বই লিখেছেন আত্মঘাতী বাঙালি নামে। আমার মনে হচ্ছে আমরা যেন সেই আত্মঘাতী বাঙালি থেকে গেছি সমস্ত সময়। আমরা কখনো নিজেদের নির্মাণ করতে চেষ্টা করিনি, যা ছিল সেটুকু আমরা বিসর্জন দিয়েছি। যেমন আপনি যে গণতন্ত্রের সংকটের কথা বলছি, কোনো দেশে গণতন্ত্র তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের মূল্যবোধটা আমরা অন্তরে গ্রহণ না করি। এই যে পরমত সহিষ্ণুতা, পরের প্রতি শ্রদ্ধা, যে আমার অন্যের অধিকারকে স্বীকৃতি দিতে প্রয়োজনে আমি নিজেকে বিলিয়ে দেব, এই যে একটা সংকল্প, এটি কিন্তু আমাদের কখনো ছিল না। আমাদের মূল্যবোধের চর্চা আমরা কখনো করিনি। আমাদের নানান বিপ্লবের চেষ্টা হয়েছে, মার্ক্সবাদের দীক্ষা নিয়ে অনেকে মাঠে নেমেছেন, মার্ক্সবাদের মূল্যবোধটাই বুঝতে পারেনি অনেকে। ধর্মকে নিয়ে প্রচুর পানি ঘোলা করা হয়েছে, কিন্তু ধর্ম যখন ধর্মতন্ত্রে পরিণত হয়ে যায় তখন ধর্মের সারবস্তু খুব দুর্বল হয়ে পড়ে। আমাদের দেশে ধর্মে যত না প্রচলন ছিল আগে, এখন ধর্মতন্ত্রের প্রচলনটা অনেক বেশি, ধর্মতন্ত্রের জোরটা তত বেশি। এই সবগুলি প্রতিষ্ঠান মানুষটি কিন্তু বিপথে নিয়ে যায়। যেমন আমাদের মানে ধর্মতন্ত্র অর্থাৎ ধর্মকে এই যে রাজনীতিকরণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হচ্ছে সাধারণ মানুষের মঙ্গলের জন্য। একসময় ধর্ম যে নিবেদিত ছিল, এটি এখন গোষ্ঠী স্বার্থের উদ্ধারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার যে কথাটা আমি বলি, আমি শিক্ষক হিসেবে সবসময় অনুভব করি যে একসময় শিক্ষার যে সংস্কৃতি ছিল, শিক্ষার সংস্কৃতি অর্থাৎ শুধু আমি পড়াশোনা করে একটা সনদ নিয়ে চাকরি খুঁজবো তা নয়, নিজেকে ক্রমাগত চর্চার মাধ্যমে উন্নত করব, এবং ব্যক্তি যখন উন্নত হয় সমষ্টিও তখন উন্নত হয়। এবং শিক্ষার দর্শনের ভিতর অনেক কিছু ছিল। শিক্ষার দর্শন আমরা কখনো প্রতিষ্ঠা করতে পারিনি, যার জন্য লোভের সংস্কৃতি, বস্তুবাদের প্রতি মোহ, এগুলি আমাদের সমাজে জায়গা করে নিয়েছে। এখন রাজনীতি হয়ে গেছে একটা খেলা, যেটি হচ্ছে ক্ষমতায় যাওয়া বা রাখা, ক্ষমতায় ধরে রাখা এবং ক্ষমতায় আরোহণ করার এটি একটি পালাক্রমে একটা খেলার মতো হয়ে গেছে। এটি কখনো হতো না যদি আমরা সেই মূল্যবোধগুলি ধরে রাখতে পারতাম, যে সাধারণ মানুষের জন্য আমার আত্মনিবেদিত আমি হব। আপনি আমাদের জাতীয় সংসদের দিকে তাকালেই তো বুঝতে পারবেন, রাজনীতি তো অবশ্যই ক্ষমতায় যাওয়ার একটা খেলা বটে, এটা থাকে সব সময়, কিন্তু সে ফাউল প্লেটাই হচ্ছে সাধারণ মানুষের স্বার্থকে আমি যদি অগ্রাধিকার না দিই, যদি আমার গোষ্ঠীর স্বার্থকে আমি প্রাধান্য দিই। আপনি খেয়াল করে দেখবেন জাতীয় সংসদে 70% সাংসদ এখন ব্যবসায়ের সঙ্গে জড়িত। এখন একজন যখন মন্ত্রী হন তার নিজের একটা ব্যবসা থাকে, যেটাকে ইংরেজিতে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা কিন্তু আমাদের কারো চোখে পড়ছে না, কিন্তু ক্রমাগত আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের নিজস্ব স্বার্থের সঙ্গে সংঘাত হয়, সেরকম বিষয় আমরা নির্দ্বিধা আমাদের নিজেদের ভিতর নিয়ে আসছি। ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা নয়, ব্যবসায়ী তো মানুষ ব্যবসা তো করবেনই, কিন্তু যখন একটা ব্যবসায়ী কায়েমি স্বার্থ হয়ে দাঁড়ায়, যে দেশের সংবিধানকে নিয়ে এই যে খেলা হচ্ছে, এখন সংবিধানের দোহাই দিয়ে সব রকম কাজকর্ম হচ্ছে। সংবিধান কি বলে? সংবিধান তো জনগণের অধিকারের কথা বলছে, যে মানুষই হবে সর্বময় ক্ষমতার অধিকারী। মানুষ যদি এইভাবে বাসের ভেতর আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়, তাহলে সে মানুষ কোথায় যায়? আপনি শুরু করেছিলেন যে এই লাশের পোড়া গন্ধ, এখন যে আমরা লাশের গন্ধ শুনতে হচ্ছে, কারণটা কি? তার কারণ আমরা নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারিনি। আমরা স্বার্থের নানান রকমের দ্বন্দ্বে আবর্তে পড়ে গেছি, এবং আমরা ক্রমাগত আমাদের মূল্যবোধগুলিকে বিসর্জন দিচ্ছি। কয়টা পরিবারে এখন শিক্ষার সংস্কৃতির প্রতি আগ্রহ আছে বলুন? দৃশ্যমাধ্যম তো পৃথিবীর সবখানেই আছে, তো দৃশ্য মাধ্যমে প্রাবল্যের কাছে আমাদের পড়ার সংস্কৃতি যদি ক্ষতিগ্রস্ত হয়, যে বই পড়ার যদি একটা চর্চা না থাকে একটা পরিবারের ভিতর, শুধু দেখার চর্চা থাকে, তাহলে দেখা তো মানুষকে খুব গভীরে নিয়ে যেতে পারে না। পড়ার সংস্কৃতি, আমি সবসময় বলি, এটা গভীরতা প্রয়াসী। প্রথম শব্দ কোরআন শরীফের হচ্ছে পড়তে হবে, না পড়লে কিন্তু গভীরে পৌঁছাতে পারবো না। আমি এখন শুধু দেখছি,
এই দেখার মাধ্যমে এবং যে মিডিয়া যে ভায়োলেন্স, এই যে আমরা সহিংসতার কথা বলি, যতই প্রচার করছে অনেকে উৎসাহিত হয়ে আবার সহিংসতার পথে যাচ্ছে। কারণটা কি? কারণ আমরা ওই পড়ার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা দেখার সংস্কৃতির তাৎক্ষণিক যে একটা আকর্ষণ এবং একটা চটজলদি একটা প্রতিক্রিয়ার বিষয়, এইগুলিতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের রাজনীতিবিদরা এখন টেলিভিশনে ক্যামেরা দেখলে তাৎক্ষণিক একটা মন্তব্য করে ফেলেন, ভেবেচিন্তে এই মন্তব্য আপনার করার দিনটা তাৎক্ষণিক চলে গেছে। মন্তব্য আপনি যেটা বললেন, এই বিষয়টি নিয়ে আমি একটু আফসান ভাইয়ের কাছে আসবো। যে আফসান ভাই, আমরা দেখি যে রাজনীতিতে, আমরা দেখি যে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, প্রধান নির্বাচন কমিশনার, উনি কিছু তফসিল ঘোষণা করে বলেছিলেন যে বিএনপি আসলে তফসিল আবার রিশিডিউল হতে পারে। আজকে যেটা বললেন যে আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো যাবে না, একটা উনি দরজা বন্ধ করে দেওয়ার কথা বললেন। এটা তো আমাদের রাজনৈতিক এই সহিংসতাকে এখন যা হচ্ছে, আপনি এসেই বলছিলেন যে আমরা বোমাবাজির ফাঁক দিয়ে এসেছি, নানা রকম হুমকির মধ্যে দিয়ে এসেছি। তো এখন তো এই অবস্থাটা আরো অনিশ্চিত করে তুললো, আরো মানে বাড়াবে এই অবস্থা আরো জিনিসগুলোকে। খারাপ হলো। এবং এই ওনার যে বক্তব্য, এটা আরো হয়তো আমরা সকালেই দেখি যে আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, বিএনপি আসলে হবে, তফসিল পরিবর্তন করা হবে, কিন্তু রাতেই দেখি যে সিইসির কথা তো তার মানে দেখা যাচ্ছে যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কতটা নাজুক, দুর্বল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন। আমি কিন্তু আমি ইতিহাস পড়াই, তো আমি 5 বছর 7 বছর নিয়ে পড়াই না, আমি গোটা বাংলাদেশের ইতিহাসটা পড়াই। এবং আমার মনে হয় ইতিহাসে যেটা অনেকে পছন্দ করেন না, সেটা হচ্ছে ইতিহাসের একটা অবধারিত্ব আছে। একটা ঘটনা যদি ঘটে, এর পরম্পরা যেই ঘটনাগুলো ঘটে তার উপর মানুষের নিয়ন্ত্রণ করার কিছু থাকে না। আমাদের পাকিস্তানের যে রাজনৈতিক সংকট ছিল, ওটা 40 দশকের যে রাজনীতির সংকট মানে ব্রিটিশ ইন্ডিয়ায় ছিল, সেটা সমাধান না করার ফলে হয়েছে। পাকিস্তানের সংকটও কিন্তু তৈরি হয়েছে পাকিস্তানের সাংবিধানিক রাজনীতি সমাধান করা হয়নি বলে। আমাদের বাংলাদেশে আমাদের কোনো সাংবিধানিক রাজনীতি নাই। এটা মানতে যে কেন মানুষের এত কষ্ট হবে। আমরা বস্তুত পক্ষে, যেটা মঞ্জুর ভাই বলছিলেন, যে ক্ষমতায় যাওয়াটাই মনে করি, ক্ষমতায় যাওয়াটা আর ক্ষমতাটাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়াটার মধ্যে মৌলিক পার্থক্য আছে। এবং এই যে মানুষের ইচ্ছাগুলো হয় যে আমি ক্ষমতায় যাব, যে করেই হোক ক্ষমতায় যাব, এটা আটকাবার জন্যই থাকে সংবিধান, এটা আটকাবার জন্যই থাকে রুল অফ ল, এটা আটকাবার জন্যই থাকে এমন একটা বিচার ব্যবস্থা যেখানে গেলে আমি জানি যে আমি বিচার পাবো। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থাটা আর নেই। অতএব আমাদের নির্বাচন প্রধান কমিশনার যাই বলুক না কেন, ওনার কথাটা কেউ শুনছেন না, বিএনপির লোকরা শুনছে, ওরা মারপিট করবে। তো বর্তমান প্রধানমন্ত্রীর তো উচিত এমন একটা, উনি কি জানতেন না যে এমন একটা অবস্থা তৈরি হবে? ওনার কি দায়িত্ব নেই? কিন্তু উনি তো এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না। ওনার হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, যেটা উনি মনে করছেন রাজনীতির। আর আওয়ামী লীগে বিএনপির যে নেত্রী, তিনি কি জানতেন না যে আওয়ামী লীগ এগুলো করবে? তো মাঝখান দিয়ে চাওয়া পড়ছে কারা? মাঝখান দিয়ে তো সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতাটা হচ্ছে, এটা কিন্তু খুব সহজভাবে মানুষের দিচ্ছে। এবং আমাকে কয়েকজন গালিগালাজ করেছে যে না, এটা তো গণতন্ত্রের লড়াই। আমি কোনো গণতন্ত্র তো দেখতে পাচ্ছি না। আমি মানুষের মধ্যে যে অত্যিষ্টতা জন্মেছে, এইটা আমি আমার 42 বছরের বাংলাদেশে আমি দেখিনি। আমি সত্যি সত্যি আমি মানে এত রাজনীতির প্রতি রাজনীতির প্রতি, এবং মানুষ যে কেউ ক্ষমতায় আসুক, মানুষ যদি একটু শান্তি নামাতে পারে, মানুষ তার পক্ষে যাবে। কিন্তু যে কেউ তো ক্ষমতায় আসছে না, আওয়ামী লীগ অথবা বিএনপি, লড়াইটা তারা করছে। তো ভাই, আমি কি বলেছি নাকি তোমাকে লড়াই করে আমার দলের প্রতিনিধিত্ব নিতে? তোমরা লড়াই করছো তো তোমাদের স্বার্থে, আমাকে এর মধ্যে টানছো কেন? আমাকে এর মধ্যে ঢোকাচ্ছ কেন? কিন্তু আমাদের এই সব সমস্যাগুলোর সমাধান হওয়ার কথা সংবিধানের কারণে। আমাদের সংবিধান মানে কিছুদিন আগে সেটাই একটা প্রথম আলোতে কোরাদ তাহমিনের একটা লেখা ছিল, ভোটের মালিকদের কি অবস্থা, যে ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে, সেই ভোটের মালিক জনগণের এখন কি অবস্থা? জনগণ তো একটা কথার কথা হয়ে দাঁড়িয়েছে। আমাদের 1971 সনে যে রাষ্ট্রটা আমরা তৈরি করলাম, এটার নাম দিলাম আমরা প্রজাতন্ত্র। আর তারপরে আমরা মূলনীতি হিসেবে ঘোষণা করলাম যেগুলো, তার মধ্যে গণতন্ত্র একটা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো আমরা যোগ করেছিলাম। এখন একটা কথাই আসে না, গণতন্ত্রটা কিভাবে হয়। আমাদের গত 40 বছরের ইতিহাসে একটা নতুন কথা হচ্ছে তথাকথিত সুশীল সমাজ, যেটাকে ইংরেজি সিভিল সোসাইটির অনুবাদ হিসেবে তারা করেছে। আমি ওই দিকে যাব না, ধরেন সিভিল সোসাইটি বললাম। এই সিভিল সোসাইটি কাদের নিয়ে গঠিত হয়? দেখা যায় যে এখানে বেশিরভাগই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমাদের সংকটের মূল জিনিসটা বলতেছি, আমাদের বাইরে যে সংকটটা আমরা দেখছি, এই নির্বাচনের সময় কি ব্যবস্থা হবে, কি রুলস অফ বিজনেস হবে, কে সরকার প্রধান থাকবেন, এগুলি আমরা কোনো স্থির রুল এখনো করতে পারিনি বলে এই দ্বন্দ্বটা চলছে।
কিন্তু প্রকৃত সমস্যাটা কোথায়? আমি প্রকৃত সমস্যাটা হচ্ছে কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি এরশাদের দল যারা ক্ষমতায় ছিল নানা সময়, তারা সবসময়ই নির্ভরশীল ছিলেন আমলাতন্ত্রের উপর, বেসামরিক আমলাদের উপর। আগের দিনের নিয়ম ছিল যেমন 60-এর দশক পর্যন্ত অথবা দক্ষিণ আমেরিকায় 30-এর দশকেও সামরিক বাহিনীর দ্রুত ক্ষমতা দখল করতে চাইতেন। এখন কিন্তু দেখা যাচ্ছে তারা অত দ্রুত ক্ষমতা দখল করতে রাজি নন। বরঞ্চ এখন দেখা যাচ্ছে সিভিল প্রশাসনের যে অফিসার তারা অনেক বেশি রাজনীতি মনস্ক, এবং তারা যদি, আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের সংকট হচ্ছে দুই দলই গণবিচ্ছিন্ন এবং ক্ষুদ্র আমলাতন্ত্র গোষ্ঠী নির্ভর। সেই কারণে নির্বাচনী ট্রানজিশনের সময় কে বেশি সরকারি কর্মচারীর সমর্থন পাবে, কে কাকে ট্রান্সফার করবে, এগুলি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি এই জন্য যদি জনগণ নির্ভর হতো তাহলে স্টেট নির্বাচন থেকে ভয় পেত না। এই বিষয়টা তো সামরিক শাসনের আমলে ছিল না, এরশাদের আমলে এত আচ্ছা, বেশি এই আমরা কথাটা দেখিনি। বলি, 91-এর পর থেকে আমরা দেখি যে আমলাদের দলে নেওয়া, ভাগাভাগি, এই জিনিসটা একটু এক্স্যাক্টলি বেশি। হচ্ছে এই যে বিএনপির বড় নেতাদের মধ্যে অধিকাংশ আমলা, যেমন এম কে আনোয়ারের মতো, সেই যেমন আপনি আওয়ামী লীগের দুর্গের মহিউদ্দিন আলমগীরের মতো লোক পাবেন। আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না, শুধু কথাটা হচ্ছে সকলেই যা জানেন সেটা চর্বিত চর্বণ করব না। কথাটা বলছে তাহলে সরিষার মধ্যে যে ভূত আছে তার প্রমাণ, যে কারণে এই সমস্যার সংকট হলো, আমরা সমাধান হিসেবে দেখাই দেই সিভিল সোসাইটির লোকদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তাহলে যে ভূত আছে আওয়ামী লীগের ভিতর, যে ভূত আছে বিএনপির ভিতর, যে ভূত আছে জাতীয় পার্টির উপর, সেই ভূত দিয়ে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাই। সুশীল সমাজের সমস্যা হচ্ছে এটাই। সুশীল সমাজ মানে হচ্ছে খুব সহজ ভাষায় বলতে গেলে বেসামরিক আমলাদের সমাজ, তার মধ্যে দু একজন সামরিক আমলাও থাকেন অবসরপ্রাপ্ত। এই আমার মনে হয় অবসরের একটা রুল আছে। আমরা জানি কত বছর বয়সে কাকে অবসর নিতে হয়। সরকারি কর্মচারী, বিচার বিপত্তিদের অবসরের বয়স নিয়ে কত গন্ডগোল হয়েছে। আমার মনে হয় রাজনীতিতেও অবসরের একটা বয়স ঠিক করা হয়তো দরকার আছে। যে অতিরিক্ত, অর্থাৎ সিভিল প্রশাসনে বহুদিন চাকরি যারা করেছেন, আমার একটা কথা আছে না, ওই যে যারা এই পদে যারা রাষ্ট্রের কোনো বেনিফিশিয়ারি বলে যেতে পারবেন না, এরকম একটা কিছু জাতীয় চিন্তাভাবনা করা দরকার। সোজা কথা আমি বলছি, মালিকদের, ভোটের মালিকদের মালিকানা গ্রহণ করা উচিত, এবং সেই চিন্তা প্রসারিত করার দায়িত্ব যাদের না হয় তাদের এককালে বুদ্ধিজীবী বলা হতো। আমরা সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বুদ্ধিজীবী থেকে আমাদের আহমদ সফা পর্যন্ত এই বুদ্ধিজীবিতার একটা যেন অবসান হয়েছে। এই পর্বান্তরে কি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। বুদ্ধিজীবীরা সব আমলা হয়ে গেছে দেখি, মানে আমলারা বুদ্ধিজীবী হওয়া মানে বুদ্ধিজীবীরা আমলা হয়ে যাওয়া। আমলাদের বই লেখার অধিকার নিয়ে আমার কোনো পার্থক্য নাই, আমার কোনো তাদের প্রতি কোনো বিভেদ নাই। কিন্তু আমার মনে হয় আমাদের বুদ্ধিজীবী বলে যে প্রাণীটা ছিল বিলুপ্ত প্রায়, সেইটা এখন আমলা হয়ে উঠেছে। আমি গত 40 বছর আমাদের অর্জনের মধ্যে আমি এটা বলতে পারি, গিরগিটি, ডাইনোসর, নানা রকম প্রাণী আছে, তাদের প্রতি সম্মান রেখেই বলবো আমরা নতুন একটা প্রাণীবোধের মধ্যে যোগ করছি। ডারউইনের বইতে নাকি আছে মানুষ আর বানরের মধ্যে একটা মিসিং লিঙ্ক আছে। আমাদের কোন এক পণ্ডিত বলেছিলেন বোধহয় ভারতবর্ষের মানুষ সেই প্রাণী। আমার মনে হয় আমাদের বোধহয় বাংলাদেশের মানুষের মধ্যে সেইরকম একটা মিসিং লিঙ্ক আছে। যে এখন যে রাজনীতির যে অবস্থা চলছে, আওয়ামী লীগ বিরোধী দলকে এখনো বলছে নির্বাচনে আসার জন্য, এবং তাদের বলছে যে নির্বাচনে আসলে, আমরা যদি তথ্যমন্ত্রীর কথা ঠিক ধরে নেই, সিইসির কথাকে না হয় আমরা যদি পাশে রেখে তথ্যমন্ত্রীর কথা ধরি যে হ্যাঁ নির্বাচনে আসবে, আমরা দেখি যে বিরোধী দলের যে রাজনীতি এখন যেভাবে চলছে, বিরোধী দল কোথাও, বিএনপি অফিস খালি, কেউ নেই, এবং তাদেরকে গোপন স্থান থেকে একটা দল চালাতে হচ্ছে, এবং ভিডিও বার্তার মাধ্যমে। এইটা কি আমাদের গণতন্ত্রের অবস্থা? এটা মোটেও না, এটা হতেই পারে না। গণতন্ত্রে যে আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, গণতন্ত্রের মূল্যবোধ বলে একটা কথা আছে, সেটা যদি আমরা বিশ্বাস নাই করি তাহলে শুধু পোশাকটা নিয়ে আমরা করবোটা কি? এবং এই পোশাক সর্বস্বতার কারণে আমাদের সব কিছু স্লোগান নির্ভর। এই যে আমরা বিজয়ের মাসে আপনি যে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা তিনজন কিন্তু এক হতে পারবো না আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি। আমার কাছে যেটা মনে হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা হওয়া উচিত ছিল দেশটাকে গড়া, যারা দেশটাকে দিচ্ছেন তাদেরই বেশি পাওয়া। যেমন কৃষক, তিনি যদি মাঠে ফসল উৎপাদন না করেন, জনসংখ্যা বৃদ্ধির হার থেকে ক্রমাগত উচ্চ হারে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব সংকটে পড়ব আমরা। আমাদের যে প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি আমাদের টাকা না পাঠান তাহলে আমাদের বিশাল সংকটে পড়ে যাবে। আমাদের এই রাজনীতিবিদরা তখন আর কুল পাবেন না। আর যদি আমাদের হয়ে থাকে দেশের অবস্থা যাই হোক, এই গার্মেন্টস, কৃষক, প্রবাসী শ্রমিক, তারা তাদের কাজ ঠিকই করে যাচ্ছে, না হলে দেশ আরো অবস্থা খারাপ। অবশ্যই, কিন্তু তাদের প্রতি তো কোনো আমাদের দৃষ্টি নেই। আমাদের দৃষ্টি হচ্ছে ওই যেটা বলল সলিমুল্লাহ খান খুব সুন্দরভাবে, সুশীল সমাজ কিভাবে এই রুটি রুজির একটা অংশ পাবে, এই রুটি হালুয়ার, এটাই হচ্ছে আমাদের প্রধান চিন্তা। এবং সুশীল সমাজে একটু তার সঙ্গে আমি সংযোজন করি, শুধু যে অবসরপ্রাপ্ত আমলা তা না, এমন শিক্ষাজীবীরাও করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখন দলে বিভক্ত হয়ে আমরা এই সুশীল সমাজের ভিতর ঢুকে পড়ছি। তার উদ্দেশ্য কিন্তু একটাই, সরকার পরিবর্তন হলেই, সরকার পরিবর্তন হলে যেন আমার কিছু রুটি এবং হালুয়া আমার ভাগে জোটে।
এই যদি হয়ে যায় আমাদের দৃষ্টিভঙ্গি, আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকেই কিন্তু সরকারের প্রতি যে সমর্থন দিচ্ছেন একদল সুশীল সমাজ, বিরোধী দলের প্রতি তাদের কিন্তু প্রত্যেকের মনে একটা সুপ্ত ইচ্ছা যে আমাকে ডাকবেন। এবং এই যে কিছুদিন আগে তারেক জিয়ার বোধহয় জন্মদিন পালিত হলো, তখন যে ভাষায় আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে নিয়ে অন্যেরা যেভাবে তার প্রশংসা করতে শুরু করলেন, আমার শুধু মনে হচ্ছে যে তারেক জিয়া যেন আমার কথাগুলি শোনেন এবং তিনি যেন আমার মূল্যায়ন করেন। এই মূল্যায়ন করার সংস্কৃতি হওয়ার জন্য আমাদের এখন এত কিছু যে হচ্ছে এর কোনো জবাবদিহিতা কোথায় নেই। এবং এই যে আওয়ামী লীগের যে ঘটনাগুলি ঘটছে, যে এই যে বিএনপি অফিস আমি একেবারে সিলগালা করে দেব, সেখানে ভোর রাতে আমি এক ঘুমন্ত মানুষটাকে তুলে নিয়ে জেলে ঢোকাবো, সে যতই অপ্রিয় কথা বলুক তার তো একটা অধিকার আছে কথা বলার। এই অধিকার যদি আমি স্বীকার না করি তাহলে কিসের নির্বাচন, কিসের কি? এখন যে আমার যেটা মনে হচ্ছে আমাদের সব কিছু কেন্দ্রীভূত, এমনকি জ্ঞানবোধ হয়ে কেন্দ্রীভূত হয়ে গেছে, যে দলের প্রধান যে জ্ঞান ধারণ করেন তার থেকে বেশি জ্ঞান আমি দেখাতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। ফলে আপনি দেখবেন এই যে প্রধান নির্বাচন কমিশনার যা বললেন, আগামীকাল যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে বিরোধী নেত্রীর সঙ্গে তিনি কথা বলবেন, নতুন করে তফসিল ঘোষণা হয়ে যাবে, প্রধান নির্বাচন কমিশনারের যে কথাগুলি তিনি আইন এবং সংবিধান অনুযায়ী বললেন সেটির কোনো আর ভিত্তি থাকবে না। তার কারণটা হচ্ছে যে কোনো কিছুই আমাদের সংবিধান সম্মতভাবে চলে না। আমাদের প্রধান যে স্তম্ভগুলি গণতন্ত্রের থাকে, যেমন একটা আইন প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, সেখানেও কিন্তু আমাদের অনেক সমস্যা রয়ে গেছে। নিম্ন আদালত তো একেবারেই কোনোভাবেই আলাদাভাবে কাজ করতে পারছে না, নিজস্বতা বলে কিছু নেই, সরকারি নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা পাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তো ধস নামছেই। সবগুলি স্তম্ভ যদি আমাদের খুলে পড়তে থাকে তাহলে তো আমাদের রানা প্লাজার মতো অবস্থা হয়ে যাবে আমাদের। তো এই বিষয়টা আমি মনে করি যে দলগুলির বোঝা উচিত। এবং এতদিনে যদি আমরা না বুঝে থাকি তার মানে যে এই নয় তারা বোঝে না, তা কিন্তু নয়। তারা জানে, যেটা বোঝে যে এটা আমাদের করা উচিত, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কিন্তু নির্বাচনে জিততে হলে আমাকে অনেক কিছু করতে হবে। যেমন বিতর্কিত কিছু সাংসদকে নমিনেশন দেওয়া হয়েছে, তাই তো? আপনি তো নিশ্চয়ই কাগজে দেখেছেন। একজন জিজ্ঞেস করেছে, এমন একজনকে যিনি একসময় মার্ক্সবাদী দীক্ষা আমাদের দিয়েছিলেন, তিনি বললেন যে নির্বাচনের জন্য তো অনেক রকমের রসায়ন কাজ করে, এখন যদি কেউ নির্বাচন বিতর্কিত পেয়েই থাকে মনোনয়ন, তার মানে দলের প্রয়োজনে তাকে দেওয়া হয়েছে। এখন দলের প্রয়োজনে যদি অনৈতিক একজন মানুষকে আমি নির্বাচনে দাঁড় করিয়ে দেই তাহলে ঠিক কী ধরনের গণতন্ত্র হয়? ফলে হচ্ছে কি, আমাদের গণতন্ত্রের উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা ক্রমাগত বসিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করছি না যে গণতন্ত্রটাকে আমরা ক্রমাগত উন্নত, পরিশুদ্ধ, সুন্দর করব এবং সেখানে একটা চর্চিত গণতন্ত্রের পরিবেশ তৈরি হবে। মানে মূল কথা হচ্ছে যে উনি সেই, আপনি যার কথা বলেন উনি মার্ক্সবাদী হন আর যাই হন, মূল কথা হচ্ছে যে ক্ষমতায় যেতে হবে সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে, এটাই হচ্ছে মূল কথা। এটাই তো আসল কথা। আমি আফসান ভাইয়ের কাছে আসি, আপনি ইতিহাসের ছাত্র। আমরা ইতিহাসের দিকে যদি তাকে এখন যে বিএনপির যে ইয়েটা যদি দেখি, যে আমরা রাজনীতি যেভাবে করছে, যে গোপন স্থান থেকে তারা ইয়ের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছে গ্রেফতার এড়ানোর জন্য, আমাদের আগের রাজনীতিগুলির দিকে যদি মিলাই তাহলে কি এটার মধ্যে মানে গ্রেফতার এড়ানোই কি রাজনীতির একটা কৌশল হওয়া উচিত? আমরা দেখি যে গান্ধীজির আমলে অথবা বঙ্গবন্ধুর আমলে কারাগার ভরো একটা মানে স্লোগানই ছিল, জেল ভরো, মানে এটা দিয়ে সরকারকে বিব্রত করা, জেল ভরা। এখন আমরা দেখি যে একটা গোপন স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে দিয়ে তারপরে সেক্ষেত্রে তো রাজনীতি তাদের হাতে থাকছে না, নেতাদের হাতে থাকছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন, যে রাজনীতির কর্মসূচি ডেকে দিয়ে রাজনীতির মাঠে না থাকা? আমি বস্তুতপক্ষে বাংলাদেশের ব্যাপারে আমার আগ্রহ নিতান্তই কম, এবং আমার মনে হয় ইতিহাসের এটা কি খুব একেবারে হতাশ হয়ে না 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 আমাকে বাংলাদেশের রাজনৈতিক সংকট পড়াতে হয়। অতএব আমি মোটামুটি বিশ্লেষণ করে বলছি যে আপনি যেটা বলছেন যে জেল ভরো বলেন বা যে আন্দোলন বলেন বা গান্ধীর আন্দোলন বলেন, সে যে ধরনের সরকার ছিল আর আজকে আপনি যে ধরনের সরকার পাচ্ছেন বা যে ধরনের রাষ্ট্র ছিল এখন যে রাষ্ট্র আছে, এটা এক তো নয়, ক্রমেই একেবারেই নয়। তো অতএব যে ভদ্রতা জ্ঞান ইত্যাদি যাই বলেন, এটা মূলত শেষ হয়েছে 1958 সালের পরে, পাকিস্তানের মার্শাল লর পরে। এবং পাকিস্তানের মার্শাল লর সময় থেকে এই চর্চাগুলো বেড়েছে এবং বাড়তে বাড়তে আপনি যে 69-এর গণ আন্দোলন নিয়ে আপনি যদি বলেন, 69-এর গণ আন্দোলনের সময় কি নেতারা এইভাবে গ্রেফতার এড়ানোর জন্য আমাদের কোনো কিন্তু আইনি বিজয়ের কোনো অহংকার নাই। আমাদের অহংকারটা কি হচ্ছে 69-এর গণ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, অর্থাৎ সংবিধান রাষ্ট্রের মানুষের যে প্রয়োজন আছে সেটা মেটাতে পারছে না। আমাদের 69-এর পরে আমার মনে, জানি না মনে আছে কিনা, মঞ্জুর ভাইয়ের মনে থাকবে,
আগুন দেওয়া হয়েছিল আগরতলা কনস্পিরেসিতে যেখানে মামলা হচ্ছিল। তার মানে আপনি যে বিচার ব্যবস্থাটা করেছিলেন সেটাই ছিল বেআইনি, মানুষের কাছে এমনই অগ্রহণযোগ্য। এবং তারপরে কি হয়েছিল, তারপরে আপনি সেই যারা আগুন দিয়েছে আপনি কেস উইথড্র করলেন, আপনি তারপরে বসলেন, আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে বিচার করো। বিচার করার পরে এই নির্বাচন করো। নির্বাচনের পরে কি হলো, ইয়াহিয়া খানের মার্শাল্লার পরে শেখ মুজিব জিতে গেল, আপনি তাকে ক্ষমতা দিলেন না। তারপরে মার্চ মাসে আন্দোলন হলো, তারপরে যুদ্ধ হলো। যুদ্ধের পরে কি হলো, আপনি 72 সালে সংবিধান হলো, আপনি 74 সালে দিলেন এমার্জেন্সি, 75-এ বাকশাল এবং 75-এ শেখ সাহেব এবং পরিবার সম্মান। তাহলে আপনার কই ঐতিহ্য? আপনার কোনো ঐতিহ্য নাই। আপনি এমন একটা রাষ্ট্র আপনি পেয়েছেন এবং এমন একটা রাষ্ট্রকে প্রস্ফুটিত করেছেন যেখানে ক্ষমতায় যাওয়া যায় কিন্তু শাসন করা যায় না। এবং এই ব্যাপারে আপনার কোনো লজ্জা নেই। লজ্জা নেই কেন? কারণ আপনি এটা তো অনেক অনেক টাকা পয়সা পান, সম্মান পান। এই যে আমি আসার সময় আমাদের প্রধানমন্ত্রী কতক্ষণের জন্য গাড়িটা রাস্তা বন্ধ করে দিয়ে উনি গেলেন, ঠিক আছে গেলেন, কিন্তু এই শহরটা তো ট্রাফিক জ্যামের শহর। তখন আমার একমাত্র একবার এই জীবনে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়েছিল যে আচ্ছা ট্রাফিক জ্যাম ওনাকে তো ভোগ করতে হয় না, যেই প্রধানমন্ত্রী হোক। সেই দেশে আপনি কিভাবে বলতে পারেন যে বিএনপি কিভাবে করছে? বিএনপির মধ্যে তো রাজনীতির ভাবটা নেই। বিএনপি হচ্ছে, আমি দেখলাম একজন আমাকে বললো যে বিএনপি ক্ষমতায় যেতে চায় না, বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চায়। ফাইন, তাহলে আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ কিছু চায় না, আওয়ামী লীগ বিএনপিকে আটকে রাখতে চায়। তো এই যদি আপনার রাজনৈতিক সমীকরণ হয়, আপনি কে ভিডিওতে পাঠালো না, টেলিফোন করে বললো না, সেলফোন দিয়ে করলো না, ফেসবুক দিয়ে করলো, ইট ম্যাটার্স লিটল। আমার মনে হয় না কোনোভাবে আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতি করার চেষ্টা করছে। এবং এই কথাটা বলাটা অত্যন্ত ভুল যে রাজনীতি হচ্ছে ক্ষমতার বিষয়। রাজনীতির ক্ষমতার বিষয় মানে হচ্ছে জনগণের সেবা করার জন্য আমি রাজনৈতিক ক্ষমতায় যেতে চাই। ক্ষমতার বিষয় আমাদের দেশে হয়ে গেছে যে ক্ষমতায় যাই তারপর বেটা তোকে দেখাবো। এই তো আর রাজনীতি হবে না। যা উনি যে ইতিহাসের কথা তুলেছে আমি সেই দিক থেকে বলি, ভারতবর্ষ 1947 সালে যে ভাগ হয়েছিল আদৌ ভাগ হতো না যদি ভারতবর্ষের উভয় অংশের লোকেরা গণতান্ত্রিক হতো। ভয় যে ইংরেজরা চলে গেলে এই দেশ কেমন করে চলবে, ধরেন সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চলবে। তখন মুসলিম নেতারা বললেন যে এখানে তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হলে হিন্দুরাই শাসন করবে চিরকাল, আমরা কি করবো, আমরা তো রাজার যাচ্ছিলাম, কিন্তু গণতন্ত্রের যুদ্ধে চলে এসছে, এখন তার সিরাজউদ্দৌলা রাজা হবেন না, এখন তার মুঘল বাদশা ফিরে আসবেন না, সেটা তো মেনে নিতে হবে। তাহলে তখন তারা বললো কি আমাদের স্বায়ত্তশাসনের গ্যারান্টি দিতে হবে, এবং সেটা দিতে যারা অস্বীকার করলেন উত্তর ভারতের যে নেতারা, সর্দার পটেল থেকে শুরু করে নেহেরু পর্যন্ত, গান্ধীজিও তাতে সম্মত হলেন, শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। আমি সঙ্গে বললাম, তবে পাকিস্তান হওয়ার পর কি হলো, 6 বছর 7 বছর লাগলো তাদের সংবিধান লিখতে। 1947 থেকে 1956 পর্যন্ত লাগছে পাকিস্তানে। সংবিধান আসার 2 বছরের মধ্যে আইয়ুব খানের শাসন আসলো। তার মানে কি সেটা গণতন্ত্র করতে রাজি হয় না? আমি মনের কথা সমর্থনই বলছি। একই ঘটনা দেখেন রিপিটেশন বাংলাদেশে হলো। তাহলে পাকিস্তানে যে গণতন্ত্র ছিল না সেটা আমরা বুক ফুলিয়ে বলি বাঙালি জাতীয়তাবাদীরা, বাংলাদেশে কি গণতন্ত্র ছিল সত্যি কথা বলতে গেলে? অর্থাৎ ঠিক যে কারণে পাকিস্তানের পাঞ্জাবি ফিউডাল রটা, যেটাকে পূর্ব পাকিস্তান বলতো 1955 পর্যন্ত, যার নাম ছিল পূর্ব বাংলা, পূর্ববঙ্গ, সেটার উপর তারা একটা ঔপনিবেশিক কায়দায় শাসন চালিয়েছে। এটা স্বীকার করতে আমাদের কোনো বুদ্ধিজীবীর কিন্তু আজকে যায় না। কিন্তু ঠিক যেই প্রক্রিয়ায় পাকিস্তান 9 বছর ধরে সংবিধান প্রণয়ন করতে পারেনি, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভয়। তাকে অসাংবিধানিক উপায়েই শুধুমাত্র উপনিবেশ বজায় রাখতে হবে। সুতরাং বাংলাদেশে তারা সামরিক শাসন দিয়েই মনে করলে সমস্যার সমাধান হলো। কিন্তু এইটা ছিল পাকিস্তানের কফিনের শেষ পেরেক টোকা। আইয়ুব খানের 1958 সনের সামরিক শাসনের সাফল্য ছিল পাকিস্তানের মৃত্যু, মানে সেই পাকিস্তানের মৃত্যু 1971-এ যার জানাজা আমরা পাঠ করেছি। কিন্তু আজকে বাংলাদেশেও বলবো 72 সনের সংবিধান লেখা আমাদের জন্য অত বেশি সময় নেয়নি, কিন্তু 74-এর মধ্যে সেই সংবিধানকে আমরা নিজেরাই নাকচ করে দিলাম। তারপরে এই যে বাংলাদেশে আবার সেই আমলাতন্ত্রের মধ্যে চলে গেলাম। আমি আমলা কথাটা নিচ্ছি, স্যার ক্ষমা করবেন, আমরাও আমলাই এক ধরনের, কারণ আমরা তো এমপিভুক্ত, আমরা তো এমপিভুক্ত, তো তো যাই হোক, আমাদের দেশ এখন যে অবস্থা এসে পড়েছে এটা মস্করা করার ব্যাপার নয়। আমি একটা কথা বলেই এই অংশ ক্লোজ করতে চাই যে আমরা একটা সংকটে পড়েছি। এতে আমার মনে, স্যারের কথা শুনে আমার মনে হচ্ছে আমার চোখে পানি আসতেছে, আমি ওনার চোখে পানি দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন যারা এটা উল্লাস বোধ করছেন, তারা প্রকাশ্যে বলছেন, আমি গতকাল এক টিভিতে শুনেছি বললে খারাপ হবে, আমি স্বপ্নে দুঃস্বপ্ন দেখেছি যে তারা বলছে জাতিসংঘের তত্ত্বাবধানে, সেনাবাহিনীর তদারকিতে, আমি তত্ত্বাবধানে তদারকির অর্থ ভালো করে বুঝিনি, যে বাংলাদেশের নির্বাচন হতে পারে। যেমন বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর নানা দেশে গিয়ে নির্বাচন করে দিয়ে আসছে, তাহলে বাংলাদেশেও সে করবে না কেন? পাকিস্তানের জাস্টিস কায়ানি বলে এক ভদ্রলোক ছিলেন, তার কথা প্রফেসর রাজ্জাক ঘন ঘন বলতেন, যে উনি একটা কথা বলেছিলেন, বলে কি পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী। বলে কেন? তারা নিজেদের দেশ নিজেরা জয় করেছে। তো আমরা কি আমাদের দেশের সেনাবাহিনীকে শ্রেষ্ঠ সেনাবাহিনী বানাবার জন্য এরকম করছি? এই লোকগুলি কারা?
দুইজন সাংবাদিক ছিলেন, আমি আর নাম বলবো না, আপনাদের কলিগ, আপনারা হয়তো আমাকে আর ডাকবেন না, আর দুইজন অধ্যাপকও ছিলেন ওখানে। বুঝতে পারছেন, অধ্যাপক এবং সাংবাদিকরা মিলে যে রায় দিয়েছেন, এটা মতিউর রহমান চৌধুরী পরিচালনা করেন প্রোগ্রামটি। হ্যাঁ, তারা বলছেন যে বাংলাদেশে এখনই জাতিসংঘের অধীনে চলে যেতে হবে। তার মানে তারা কি বলছেন? তারা আমাদের সার্বভৌমত্বকে কি চ্যালেঞ্জ করছেন না? এতে মনে হচ্ছে কি দেশে গণতন্ত্র না থাকলে কারো কারো উপকার হয়, এবং তারা যেন তাদের আগাম সেই থিওরিগুলো আসছে বিভিন্ন টকশোর মাধ্যমে। হ্যাঁ, এবং তারা না তারা আগাম রাষ্ট্রদূত আকারে সে কথা বলছেন। আমি এতে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। জি, একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সেলিম বলছি, জি বলেন। বনশ্রী থেকে। জি বলেন। যে আপনাদের কাছে, বিশেষ করে স্যারের কাছে আমার একটা প্রশ্ন, উনি আপনার সঙ্গে আমার সঙ্গে উনি একমত হবেন কিনা। এদেশের এই পরিস্থিতির জন্য শিক্ষিত লোকগুলাই বেশি দায়ী। কারণ ওনারা ধরেন একই রকম দুইটা নোট, একটা 500 টাকা লেখা আছে, একটা 100 টাকা, এই ডিফারেন্সটা ওনারা আমাদেরকে বুঝতে দেন না। ওনারা টকশো করেন, বেশিরভাগ লোকগুলোই দুই পক্ষই কথা বলতে চান, কোন পক্ষেই সরাসরি উনি কার পক্ষে আছেন এটা বলতে চান না। ওনারা এমন ভাবে বলেন ওনারা গণতন্ত্রের পক্ষেও আছেন, আবার মাঝে মাঝে সামরিক সরকারের পক্ষে আছেন। আমরা যারা সাধারণ মানুষ অত উপরে বুঝি না, এই আমরা ওনাদের দিকে তাকায় থাকি। আর যেহেতু আমরা কোনো পক্ষ নিতে জানি না, সেই জন্য রাষ্ট্রের আজকের এই পরিস্থিতি। আজকে এই রাজনীতি আওয়ামী লীগ বিএনপিকে ঠেকাবে, বিএনপি আওয়ামী লীগকে ঠেকাবে, কিন্তু আমার ওই সাধারণ ভাই যে রাজনীতি করে না, ওই যে গাড়ি চালায় ড্রাইভার, তারপরে ভ্যানের ড্রাইভার, ওকে মারা হচ্ছে, এটার নাম তো রাজনীতি হতে পারে না। কিন্তু ওনারা এই কথাটা একজনও দেখেন, ইভেন আপনিও একবার উচ্চারণ করেননি যে এটা রাজনীতি তো নয়। তো আমার সঙ্গে ওরা এটা ব্যাপারে শিক্ষিত লোকরা দায়ী, এটা আপনারা আমার সঙ্গে একমত কিনা? হ্যাঁ সেলিম সাহেব, আমি আপনার সঙ্গে অবশ্যই একমত। এবং আপনি হয়তো শুনছিলেন না, আমি কিন্তু কথাগুলি বলেছি। জুবায়ের সাহেব যখন শুরু করেছিলেন তখন কিন্তু পোড়া লাশের গন্ধ দিয়ে শুরু করেছিলেন। আমিও বলেছি যে সাধারণ মানুষ যখন এইভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, তখন কি আসলে আমরা রাজনীতি করছি, নাকি রাজনীতির নামে আমাদের স্বার্থের একটা চূড়ান্ত বিভৎস একটা চর্চা করে যাচ্ছি? আপনি দুটো জিনিস ভুল বলেছেন। আপনি বলছেন আপনি কোনো পক্ষে নয়, আপনি কিন্তু দেশের পক্ষে। একটা জিনিস বলেছেন আপনি সাধারণ মানুষ, আপনি আমি কিন্তু একটা কথা সাধারণ বলতে মানুষ চাই, নয়। আমি যদি আপনি যেভাবে চিন্তা সত্যি কথা করছেন, বলি, আমি যদি ঠিক কথা বলি, আমাকে কেন আওয়ামী লীগ বা কেন বিএনপির পক্ষ নিতে হবে? আমি সেই কথাতেই বলছি। উনি যে কথাটা বললেন যে আমি কারো আমি পক্ষে নই, বিএনপির মধ্যেও আসলে খারাপ উনি দেখতে সবচেয়ে পারি, ভালো আমি আওয়ামী পক্ষেই লীগের আছেন। মধ্যে খারাপ দেখতে না পারি। উনি আরেকটা কথা বলছেন, আপনার মধ্যে ধরতে পারেন। উনি বলছেন আমাদের বুদ্ধিজীবীরা বা টকশো বুদ্ধিজীবীরা সবসময় বলে আমি গণতন্ত্রের পক্ষে, আবার মাঝে মাঝে সামরিক এটা শাসনের পক্ষে। হতে পারে না, আপনি তো দুটোর পক্ষে একসঙ্গে থাকতে পারেন না, উনি বলেছেন সেটা। এবং তিনি যেটা বললেন যে বুদ্ধিজীবীদের মধ্যে তিনি কেউ কোনো পক্ষে নয়, কিন্তু সবচেয়ে বড় পক্ষ কিন্তু দেশ। রাইট। আমি মনে করি আমাদের একটা পক্ষই থাকা উচিত, দেশ। যদি বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে সবাই যদি আমি দেশের পক্ষে থাকতাম, যদি ওই পুরনো একটা শব্দ আছে কিন্তু, যেটা আফসান শুনে হয়তো একটু হাসবেন, জি। দেশপ্রেম। আপনার ছিল যদি দেশপ্রেমটা আমাদের থাকতো, সত্যি সত্যি দেশপ্রেমটা আমাদের ভিতরে থাকতো, যেটা সলিমুল্লাহ খান প্রথমে বলছিলেন যে আমাদের বুদ্ধিজীবীর একটা ঐতিহ্য ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে নিয়ে আহমদ সোভা পর্যন্ত, তাদের সব কিছুর পরোক্ষে একটা জিনিস কাজ করতো, মানুষের প্রতি ভালোবাসা, দেশের সমাজের প্রতি ভালোবাসা। আর যে মানুষ স্থানীয় হতে পারে সে মানুষ আন্তর্জাতিক হতে পারে। আমাদের একটা সমস্যাকে দেখেছেন, আমরা আসলে এই লোভের সংস্কৃতিতে পড়ে আমরা স্থানীয়কে গ্রহণ না করে আমরা আন্তর্জাতিক হতে যাচ্ছি। আমরা আমাদের যে মেধাগুলি আছে, আমাদের লৌকিক মেধাগুলি আছে, যে নিয়ে সলিমুল্লাহ খান বহুদিন ধরে কাজ করছেন, আহমদ সফা যেটাকে সবসময় তার লেখার মাঝখানে রাখতেন, লৌকিক মেধাকে যদি আমরা মূল্য না দিয়ে আমরা আন্তর্জাতিক সমস্ত এই বিদ্যা শিক্ষার মূল্যবোধটাকে নিয়ে আসার চেষ্টা করি, এই যে আমাদের সেমেস্টার পদ্ধতি বলুন, এই বলুন সেই বলুন, গুরুতর একটা গুরুচণ্ডালি পাকিয়ে ফেলেছি আমরা, যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাই ঠিক বুঝতে পারছি না। টকশো যে কথাগুলি বলছেন সলিমুল্লাহ খান, আমিও মাঝে মাঝে শুনি, যখন দেখি যে দুজন শিক্ষক দাঁড়িয়ে কথা বলছেন, দুদিকে বসে কথা বলছেন এমনভাবে যে মনে হবে যেন একজন বিএনপির ওয়ার্ড কাউন্সিল মেম্বার আর একজন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল। অনেক সময় টক শো সাজানো হয় এইভাবে যে হ্যাঁ দুই দিকে দুজন বিপরীত থাকলে একটা ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, যেমন তৃতীয় মাত্রা যে ফর্মে করা হয়, মাঝখানে একজন বসে থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু এক ধরনের আমাদের বোধহয় একটা ফ্যাশন হয়ে গেছে যে টকশো মানেই হবে দুজনকে নিয়ে আসতে হবে, দুই বিপরীত পক্ষে একটু আগুন জ্বলবে এবং মাঝখানে যিনি থাকবেন কখনো আম্পায়ার কখনো থার্ড আম্পায়ার ভূমিকায় থাকবেন।
আমার মনে হচ্ছে যেন আমরা এই বিষয়টা বোধহয় রাজনীতির মধ্যেও নিয়ে গেছি। রাজনীতি কিন্তু একটা টকশোর মডেলে চলে এসছে, যে আমি যত পারি হুঙ্কার দিব, আমি সিংহাসন কাঁপিয়ে আপনাকে নামাবো, আর আমি সিংহাসনে বসে থাকবো, আপনাকে আমি উঠতে দেব না। এখান থেকে আমাদের বেরোতে হবে। তবে আমি শেষ কথাটা বলে ফেলি, যেটা আমাদের ভুলে যাওয়ার ঠিক নয়, যেটা সলিমুল্লাহ খানও বলছেন, একমত আমরা এই বিষয়ে, যে আমাদের সিদ্ধান্ত সমস্যাগুলি সমাধান কিন্তু রাজনীতি থেকে আসতে হবে, আমাদের রাজনীতিবিদদেরই করতে হবে। তাদের উপরে আমি বিশ্বাস স্থাপন করতে চাই, এবং আমি চাই এমন রাজনীতিবিদ যারা আসবেন, আমি নিশ্চিত আছেন মাঠ পর্যায়ে নিশ্চয়ই কাজ করছেন, যারা এসে দেশটাকে প্রধান বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিয়ে সংবিধান অনুসারে, মূল্যবোধ অনুসারে, আইন শৃঙ্খলার যে বিষয়গুলি আছে সেগুলি অনুসারে দেশটাকে পরিচালনা করবে। আমরা প্রায় শেষ সময় আফসান ভাই আপনার কাছে আসবো, যে যেটা বললেন যে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এবং আমরা এই যে একটা পক্ষ থাকতে হবে সেটা না, আমরা কিভাবে দেশের পক্ষে কাজ করতে পারি, বা এটা যদি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি যে আমি মনে করি না আমাদের সমস্যার সমাধান সম্ভব। এই কাঠামোর মধ্যে আমাদের সমস্যার সমাধান সম্ভব নয়। মঞ্জুর ভাই যে কথাটা বললেন যে আমি দেশপ্রেম নিয়ে করছি, আমি বলছি আমি দেশপ্রেমে বিশ্বাস করি না। আমি মনে করি দেশপ্রেমটা হচ্ছে আপনি অনেকগুলো সমস্যার সমাধান সম্ভব নয় না, কারণ আমাদের কোথায় আপনি ইতিহাসের বিচারেই আপনি কিভাবে এটা আরেকটা কথা সঙ্গে বলেছেন জোবায়ের, সেটা খেয়াল করেছেন বোধহয় আপনি, বলছেন বর্তমান কাঠামোর ভিতরে, এই কাঠামোর ভেতরে সম্ভব না। এবং এটা আপনি যে ইতিহাস, এবং বারবার যেহেতু আমি ভারতের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পড়াই, আমি কোনো লক্ষণ দেখছি না। এবং আপনি যদি ভারতের ইতিহাস দেখেন, তারা যে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা করেছিল 1906 সালে যখন সেপারেট ইলেকটোরেটের প্রস্তাব গেল, তারপর থেকে সাংবিধানিকভাবে আপনার দেশে হিন্দু আর মুসলমানরা আলাদা হয়ে গিয়েছিল। অতএব কোনো অবস্থা ছিল না ভারতে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার। আমাদের দেশের সংবিধানই নাই যেখানে আমাদেরকে রাজনৈতিক সমাধান করতে হয়। আমাদের তো লজ্জাও হয় না যে 1991 সালে, আচ্ছা সরি, এই যে 91 সালের পরে আমরা একটা কিভাবে ক্ষমতা হস্তান্তর হয় তার প্রক্রিয়া বার করতে পারলাম না। এরপরে আপনি কি করে সমস্যার সমাধানের কথা বলেন? আমি অপরের কথা বলতে পারি না, আমি নিজের কথা আমি বলছি, আমি একদিকে দেশের যেমন নাগরিক, আর পেশায় আমি একজন সামান্য লেখক। আমি নিজের কথাই বলবো, লেখকের কাজ কি? অনেকে জনপ্রিয় বই লিখতে চান, 400 বই লিখেছি, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, তার ক্ষমতা আছে, কিন্তু আমি 400 বই লিখতে চাই না। আমি 4টা বই লিখতে চাই যার মধ্যে চিন্তার সীমা, মানুষের স্বাধীনতার সীমা বিস্তৃত হবে। লেখকের কাজ হচ্ছে দলবাজি করা নয়, লেখকের কাজ হচ্ছে সম্ভাবনাকে তুলে ধরা, এবং সেটাতে যদি সাময়িকভাবে আমি জনপ্রিয়তা হারিয়েও ফেলি, তবু আমাকে সেই ঝুঁকিটা নিতে হবে। আমি এই জন্য বলবো আজকে আমাদের দেশ যে সংকটে পড়েছে, সেটা হচ্ছে সেই সংকট যার বাহ্যিক বহিঃপ্রকাশ হচ্ছে দেশ চলে গেছে মানে অতি অল্প কয়েকজন ব্যবসায়ী, আমলা, অথবা যাদেরকে আমরা রাজনীতিবিদ নাম দিচ্ছি, তারা কিন্তু এই স্বার্থের সাথে, স্যার সঠিক বলেছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ভিতর দিয়ে চলেছে। কিন্তু আমি ব্যক্তি হিসেবে বা লেখক হিসেবে আমিও স্বার্থমুক্ত নই, কিন্তু আমার কার্ডটা টেবিলের সামনে রাখতে হবে। আফসান ভাইয়ের হতাশার সাথে আচ্ছা, আমি তাকে একটা আশার কথা বলতে চাই। আফসান ভাই বলছেন যে এই আফসান ভাইয়ের কথাটা ওই যে ইটালির দার্শনিক আন্তোনিও গ্রামসি সুন্দর করে বলেছিলেন। উনি বলেন কি, বুদ্ধি দিয়ে যখন ভেবে দেখি হতাশ হওয়া ছাড়া উপায় নেই, কিন্তু যখন প্রাণ দিয়ে যখন করি তখন আশাবাদী হতে হবে আমাকে। অপটিমিজম অফ দ্য উইল অ্যান্ড পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। আমি তার সাথে একমত। শুধু আমি এটাই বলবো, তাহলে আমাদের অনুরাগ, একটা পুরনো কথায় আপনি দেশপ্রেমের কথা বলেছেন স্যার, আমি একটা পুরনো কথা বলি, সত্য বা ট্রুথ, একজন এক এক ট্রুথ হয়। একমাত্র সত্যই মানুষকে উদ্ধার করতে পারে। তাহলে সত্য জানার সাধনায় আমি মনে করি যেমন লেখকের সাধনা হওয়া উচিত, প্রত্যেক নাগরিকের হওয়া উচিত। আমাদের সত্যটা কি? আমরা কোন সত্যের জন্য 1971 সনে জাতি এসে ঐক্যবদ্ধ হয়েছিলাম? সেই সত্য আমরা কেন হারিয়ে ফেললাম? আমি কিছু সংক্ষেপে বলি, লম্বা বক্তৃতা দেওয়ার সময় নাই। আজ পর্যন্ত পৃথিবীর যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস, কার্ল মার্কসরা বলেছিলেন, শ্রেণী সংগ্রামের ইতিহাস। আমরা শুধু এখানে শ্রেণী সংগ্রামটা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের যে যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের দেশে 1992 সনের দিকে, 91 সনের দিকে বেগম জাহানারা ইমামের নেতৃত্বে যখন গণ আদালত হলো, এটা প্রতীকী, তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল যে সরকার, সেই সময় আহমদ সাফাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে গণ আদালত বিষয়ে আপনার বক্তব্য কী? উনি বলেন গণ আদালতের রায় ঠিক হয়েছে, কিন্তু মনে রাখতে হবে আমরা একটা ভুল করছি। উনি বলছে কি, আমরা বোধহয় গণ আদালতের রায়টাকে বাস্তবায়ন না করে, অর্থাৎ সরকারের সাথে যে দ্বন্দ্বে গেল, সেটা উনি বললেন কি, মনে হয় আমরা গোলাম আজমকে একজন শহীদের মর্যাদা দিতে যাচ্ছি। মানে তার মধ্যে যে হতাশা ছিল, আমি আফসান ভাইয়ের হতাশা সেই মানে আমরা সত্যের উপর সত্যকে তখন সন্ধান করিনি, সেই জন্যই আজকে আজকে অবস্থায় পড়েছি। আমার এখনো আমি সত্যের সন্ধানে আমরা ব্রতী হব, যে আমাদের ইংরেজিতে বলে কি,
it is never too late to begin. যে আমরাও তাই আশা করতে চাই যে আমরা সত্যের সন্ধানের প্রতি হব, এই আশা করে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনার তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে। এ এক শক্তির জন্ম, কঠিন হাতে কঠোর সংকল্পে একদল মানুষ নিবেদিত চির কঠিনের সাধনায়। আর এভাবেই তৈরি হয় অদম্য কঠিন আল্ট্রা স্ট্রং 500W TMT বার, SASM স্টিল, যা দৃঢ় অথচ বাঁকানো যায় সহজে, ক্ষয় হয় না, ফলে শুরু থেকেই আপনার নির্মাণ হয় সুদৃঢ়। 30 বছরের সুদীর্ঘ পথ চলায় SASM স্টিল, বর্ন স্ট্রং। শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড। পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান, তারে মারণের ভার পড়ল আমার উপর। তখন বয়স 14। সবাই একটু অবহেলার চোখেই তাকায়, কিন্তু আমারে পারতেই হইব। 3 দিন অপেক্ষার পর মোনায়েম খার বাড়ির পিছনের দেওয়াল টপকাই, চাপটি মাইরা বসি কলা বাগানে, হাতে স্ট্যান্ড গান। নিজেরে কই, আইস আমি মরুম না হয় ধাক্কা দিয়া খুলি দরজা। মুখোমুখি আমি আর মোনায়েম খা। প্রথম গুলিটা করি, মোনায়েম খা বুক ধরে মেঝেতে পড়ে যায়। আরেকটা গুলি করি, কিন্তু গুলিটা বাহির হয় না। পকেটে থাকা গ্রেনেডের চাবি হাত দিয়া খুলি, ছুঁড়া মারি মোনায়েম খার দিকে। বারুদ ছিল চোখে, বারুদ ছিল হাতে। মুক্তিযুদ্ধ কোনো রূপকথা ছিল না, লড়াইয়ে নেমেছিলাম সময়ের প্রয়োজন। তোরা দেখ দেখ দেখতে চাহিয়া কৃষক কেতে পানি দেয় গাজী পাম দিয়া। কৃষক দেখ, গাজী পানির পাম্প, দামে সস্তা, কৃষকের আস্থা। চল বাজান হাটে যাই। রঞ্জু ভাই, পিপিসি পাইপ কোনটা কিনবো? গাজী পিপিসি পাইপ লও। বাজারে আসার পর থেকে খালি গাজী আর গাজী। কি কন, মনসি ওটার দাম নাকি একটু বেশি? ভালো জিনিস একটু বেশি দামেই কিনতে হয়, এটা তো নতুন কথা না। কিন্তু কয়দিন আর টিকবো? অবশ্যই টিকবো, দেখতাছি তো। গাজীর পণ্য 20 বছর ধরে কোয়ালিটিতে সেরা। আজকাল পিপিসি পাইপ ফেরত আইছে, লাগছে এখন দুইজনে। ওই যে দেখেন, পাইপ ফাইটা প্রতিদিনই ফেরত আসে, প্রতিদিনই লাগে গন্ডগোল। গাজী পিপিসি পাইপ ফাটেও না, ফেরতও আসে না। তবে নকল গাজী হতে সাবধান। সর্বোৎকৃষ্ট কাঁচামালে তৈরি গাজী পিভিসি পাইপ, আগাগোড়া মজবুত, বাংলাদেশের সেরা পাইপ। পাইপের কারণে কত পয়সাই না নষ্ট করলাম। গাজী পাইপ আগে আসলে কত উপকারই না পাইতাম। গাজী প্রথম, গাজী সেরা। বাংলাদেশের সমৃদ্ধিতে গাজী গ্রুপ। কোথায় বেয়াদবটা? এত সুন্দর। আসুন। বাড়িটা কি নতুন করে সাজিয়েছেন? একদম নতুন লাগছে। নতুন ডিজাইনের আর্কিটেকচারাল টাইলস ঘরের চেহারাই পাল্টে দিয়েছে। নিশ্চয়ই অনেক দাম। মোটেই না। মিরপুর সিরামিক ওয়ার্কস এন্ড খাদিম সিরামিক্স লিমিটেড 50 বছর ধরে দেশকে সাজিয়ে চলেছি। অপু, মিনা, শুভ। ইয়েস স্যার। শুভ ইয়েস স্যার। শুভ কাজে ইয়েস স্যার। প্যান্ট দেখান তো। আপনার কি মনে হয় এগুলো আমি পড়ি? তাইলে এগুলো দেখাচ্ছেন কেন? রফিক সাহেব, আসল পণ্যটি খুঁজে পেতে নির্দিষ্ট করে বলুন, না হলে এমন বিব্রত তো হতেই হবে। আমাকে ইউনাইটেড পিভিসি ডোর দিন। উন্নত কাঁচামালে তৈরি ইউনাইটেড পিভিসি ডোর।
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘরে ঘরে। ইউনাইটেড পিভিসি ডোর। অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি যখনই খাবে বাচ্চাদের সঙ্গে শেয়ার করে খাবে, না হলে অলিম্পিক ঝাল তেঁতুল ক্যান্ডি শুধু বড়দের জন্য নয়, ছোট বড় সবার জন্য। আমার কাছে আভিজাত্যের আরেক নাম। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। কে কে বলটা মারলো? অভদ্র ছেলে পেলে বাসায় কিছু শেখায় নাই, মানুষের বাসায় বল মারে। আমার জানালার কাজ ভাঙলে কি হতো? মা বলটা দাও তো, আমি মেরেছি। ওলে আমার বাবাটা, তুমি তো অনেক বড় ক্রিকেটার হবা। দেখছেন ভাবি, ওইখান থেকে শট করে দোতলায় বল মারলো। সাবাস বাবা, এই নাও। আপনজনদের জন্য সবই স্পেশাল, তাই সকল বাংলা লিংক নাম্বারে কল রেট সমান, মাত্র 4.17 পয়সা 16 টাকা রিচার্জে। ভাবি এবার একদম জানালায় মারছে, কি টার্গেট। নতুন কিছু করো বাংলা লিংক। বাবা, তোমার মোটরসাইকেল। সরি বাবা। ইটস ওকে, শিখতে গেলে ভাঙতেই পারে। সফট খেলেই তো সফট বলবে। এসিআই পিওর আটায় তৈরি রুটি হয় সফট এবং টেস্টি। এসিআই পিওর আটা, সফট খাও সফট বলো। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। তুমি স্বপ্ন আকাশ ছোঁয়ার, শুধু বলছি তোমায় কাছে রাখবে কি আমার। রোজ অয়েল সমৃদ্ধ তিব্বত পমেড। বাবা বাবা আমি পেতে পাইছি। প্রতিদিন তো কত মানুষের খবর দিই, কিন্তু কালকে দেবো আমার ছেলের খবর। আমি জানি ও একদিন অনেক বড় হইব, আর এই স্বপ্ন পূরণের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। আর তা তৈরিতে আমার সাহায্য করে নতুন ম্যাগি স্বাদে ম্যাজিক। এতে আছে ভিটামিন এ, আয়রন ও আয়োডিনের পুষ্টি, যা রান্নায় আনে দারুণ স্বাদ। ম্যাগি স্বাদে ম্যাজিক, দারুণ মজা, দারুণ পুষ্টি, দারুণ খুশি। নেসলে, গুড ফুড, গুড লাইফ। যদি লক্ষ্য হয় কাপড়ের শুভ্রতার সাথে এক্সট্রা চমক, তাহলে ডিটারজেন্ট পাউডারে চাই ট্রিপল অ্যাকশনের শক্তি। তিব্বত ডিটারজেন্ট পাউডার, যার ফোম বুস্টার কাপড়ের গভীরে গিয়ে সব রকম দাগ ময়লা দূর করে। এক্সট্রা পাওয়ার ওয়াশ কাপড়কে রাখে নতুন। জ্যাসমিন আর লেবু সুগন্ধ আপনাকে রাখে ফ্রেশ সারাদিন। তিব্বত ডিটারজেন্ট পাউডার আপনি ব্যবহার করছেন তো? প্রিয় তীর চিনি বিশুদ্ধতা। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। বিক্রয়.com এর মাধ্যমে আরিফিন ইসলাম এইমাত্র তার টয়োটা করোলা বিক্রি করে দিলেন 7,80,000 টাকায়। আপনার ব্যবহৃত গাড়ি বিক্রি করুন মনের মতো দামে। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট। সে আসে প্রতি বছর ঠান্ডা নিঃশ্বাসে জমিয়ে দিতে লোকালয়। সবাই বেরিয়ে পড়ি শীতের মোকাবেলায়। পালিয়েছে কাপুরুষ, কিন্তু একই বাঁচেনি কারো ত্বক। ত্বক বাঁচাতে চাই শীতের চ্যাম্পিয়ন মেরিল পেট্রোলিয়াম জেলি, যা ত্বকের 5টি স্তরকে রাখে সুরক্ষিত। ব্যর্থ হয় শীত, ত্বক থাকে মসৃণ ও নিরাপদে। মেরিল পেট্রোলিয়াম জেলি, শীতের চ্যাম্পিয়ন। দ্য সেম স্কোয়ার কোয়ালিটি। ভাই, বাইকটা একটু পুরনো হয়ে গিয়েছে, বেচে দেই। পাগল হয়েছিস? আসলে OLX-এ 23,000-এর অফার এসেছিল। বেচে দে। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। OLX.com.bd, এখানে সব বেচা যায়। প্যারাশুটের এক যুগ পূর্তিতে এবার এক্সট্রা অফার। এখন 200 মিলির সাথে পাচ্ছেন 20% এক্সট্রা ফ্রি, মানে 40 মিলি বেশি। জলদি করুন। বিক্রয়.com এর মাধ্যমে শামীম শাহরিয়ার এইমাত্র তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন 58 লাখ টাকায়। আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করুন মনের মতো দামে। ভাই, বাইকটা একটু পুরনো হয়ে গিয়েছে, বেচে দেই। পাগল হয়েছিস? আসলে OLX-এ 23,000-এর অফার এসেছিল। বেচে দে। OLX.com.bd ফ্রিতে অ্যাড পোস্ট করুন আর বেচে দিন। OLX.com.bd, এখানে সব বেচা যায়। বিক্রয়.com এর মাধ্যমে আদনান বাড়ি তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকশেলফ বিক্রি করেছেন মোট 41,000 টাকায়। আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে। Don't worry. No tension. We are everywhere.
no matter what happens. Stay with Prabhati and be safe. Prabhati Insurance Company Limited, an ISO certified and A+ rated company. কোথায় বেয়াদবটা?